নভেম্বর মাসে রিলিজ করেছিল অবাক পৃথিবী। ডিসেম্বর মাসে আচমকা একদিন অসুস্থ হয়ে পড়লেন বাবা। আগেই বলেছি, তখনও মেট্রোয় চাকরি করতেন বাবা। সেই সময় বাবাকে হল থেকে আনতে বাড়ির গাড়ি যেত। যেদিন আমার থিয়েটার থাকতো না, সেদিন আবার আমি নিজে উত্তর কলকাতা থিয়েটার পাড়া থেকে অভিনয় শেষে চলে যেতাম মেট্রোর সামনে। হয়তো তখনও শো ভাঙেনি, ময়দানে ঘুরে বেড়াতাম। শো শেষ হবার পর বাবাকে নিয়ে বাড়ি ফিরতাম। সেদিনও অমনি ফিরতি পথে বাবা হঠাৎ বললেন, সোডা খাওয়াতে পারো? জিজ্ঞেস করতে বললেন, তেমন কিছু নয়, খাওয়ার বোধহয় গন্ডগোল হয়েছিল, তাই শরীরটা আনচান করছে। রাস্তার মাঝে গাড়ি থামিয়ে বাবাকে সোডা খাইয়ে বাড়ি ফিরলাম। অস্বস্তিটা বাবার বোধহয় তখনও যায়নি। শুট ছেড়ে বাবা ধুতি পরার পর দেখি কুলকুল করে ঘামছেন। জিজ্ঞেস করতে বললেন, বুকের বাঁদিকে চিনচিন করে একটা ব্যথা হচ্ছে। দাদা থাকে তখন নিউ আলিপুরে। নিজেই তাই বুদ্ধি করে একজন ডাক্তার ডেকে আনলাম। উনি বাবাকে পরীক্ষা করে ওষুধ দিয়ে বলে গেলেন, রাতে ভালোভাবে ঘুমলে দেখবেন কাল শরীরটা ঝরঝরে লাগবে। পরদিন সকালে লক্ষ্য করলাম বাবার কোনো অস্বস্তি নেই। স্টুডিও যাবার আগে দাদা প্রতিদিনই ঘুরে যেত ভবানীপুরের বাড়িতে। সেদিনও বাড়ি আসতে সব কথা খুলে বললাম। দাদা বলল, এখনই একবার ডাক্তার নলিনী সেনগুপ্তকে কল দে। সেই দিনই সপ্তপদীর প্রথম শুটিং, দাদার প্রযোজনায় ছবি, পরিচালক অজয় কর। আমি দাদাকে বললাম, তুমি বরং শুটিংয়ে যাও, আমি তো রইলাম, প্রয়োজন হলে তোমায় খবর দেব। ডাক্তার সেনগুপ্ত বাবাকে পরীক্ষা করার পর যে সিদ্ধান্ত জানালেন, তাহা শুনে তো আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। বাবার নাকি রাতেই একটা স্ট্রোক হয়ে গেছে, এখন দরকার সম্পূর্ণ বিশ্রাম। নার্সিংহোমে ভর্তি করতে পারলে বাবার জন্য ভালো। কিন্তু বাবা নার্সিংহোমের কথায় বেঁকে বসলেন। যে চিকিৎসা দরকার তা বাড়িতেই হোক, বাড়ির বাইরে কোথাও রাত কাটাতে পারবেন না তিনি ছেলেদের ছেড়ে। বাবার জেদ দেখে আমিও ডাক্তারবাবুকে অনুরোধ করলাম, আজকের দিনটা দেখুন, যদি বাড়াবাড়ি হয় দাদাকে দিয়ে বলিয়ে জোর করে নার্সিংহোমে ভর্তি করব। দুপুরে বাবা গলা ভাত খেলেন, শারীরিক অস্বস্তিও তেমন নেই। কিন্তু বিকেল থেকেই বাবার অবস্থার অবনতি হলো। বুকে অসম্ভব যন্ত্রণা, বাবা শুধু বুক দেখায়। ডাক্তার ডাকা হলো তখনই। এবার কিন্তু ডাক্তার এসে আশা জোগাতে পারলেন না, উল্টে বারণ করলেন, রোগীকে নাড়াচাড়া করা যাবে না, ঘরের বাইরে বার করা তো দূরের কথা। এবার আমারও পরিস্থিতি সুবিধের মনে হলো না। দাদার গাড়ির ড্রাইভার ন্যাপা ছিল বাড়িতে, ওকেই পাঠিয়ে দিলাম স্টুডিওয়। দাদাকে ডেকে আনলো ন্যাপা। দাদা তো খবর পাওয়া মাত্র ছুটে এলো বাড়িতে। অজয়দাও শুটিং প্যাক আপ করে চলে এলেন বাড়িতে। বাড়িতে লোকে লোকারণ্য। বাবার ততক্ষণে সময় ফুরিয়ে এসেছে। আমাদের মায়া কাটিয়ে সন্ধ্যের শুরুতেই চোখ বুঝলেন বাবা। দাদা পাথরের মূর্তির মতো নিশ্চল হয়ে বসে পড়ল বাবার পায়ের কাছে। আমিও দিশেহারা। পারিবারিক জীবনে সেই আমার প্রথম মৃত্যু দেখা। দাদার ক্ষেত্রে অভিজ্ঞতাটা অবশ্য দ্বিতীয়। প্রথমবার পুতুলদের চলে যাওয়া দেখেছিল দাদা, কিন্তু সেটা শৈশবের চোখ দিয়ে, জ্ঞান বিচার বুদ্ধির বাইরে। এবার ধাক্কাটা তাই আমাদের দুজনকেই গভীরভাবে নাড়িয়ে দিয়ে গেল। বাবার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে কলকাতার সিনেমা হলগুলোয় নাইট শো বন্ধ হয়ে গিয়েছিল। না, নায়ক উত্তম কুমারের বাবা বলে এই সম্মান দেখানো হয়নি। আমাদের বাবা সাতকুড়ি চট্টোপাধ্যায়েরও নিজের একটা পরিচয় ছিল। হাজার হোক মেট্রো সিনেমা হলের চিফ অপারেটর। সেকালে সাহেব মালিকাধীন মেট্রোর মতো হলের অপারেটর হওয়া কিন্তু চারটিখানি কথা ছিল না। কলকাতার বিভিন্ন সিনেমা হলের অপারেটর ছিল বাবারই ছাত্র। তারা যখন শুনল মৃত্যুর খবর, তখন শো চালাতে রাজি হলো না। কর্তৃপক্ষকে বাধ্য হয়ে ঘোষণা করতে হলো নাইট শো বন্ধ। লোকে লোকারণ্য হয়ে উঠল আমাদের ভবানীপুরের বাড়ি। পরদিন মেট্রো সিনেমা হলের কর্মী ইউনিয়নের অফিস ঘুরে বাবার মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছিল কেওড়াতলা মহা শ্মশানে। সময়ের হাত ধরে আমিও ততক্ষণে মানিয়ে নিয়েছি বাস্তব পরিস্থিতির সঙ্গে। দাদা নরম মনের মানুষ। ধাক্কাটা ওর বুকে বেজেছিল কিছুটা বেশি। শ্মশান যাবার পথে
দাদা আমায় নির্দেশ দিল, বাবাকে কাঠের চিতায় পোড়াবি না, ইলেকট্রিক চুল্লিতে দিবি। দাদার প্রস্তাবটা আমারও মনে ধরল। সত্যি তো, যে মানুষটার সঙ্গে কিছুক্ষণ আগে পর্যন্ত কথা বলেছি, যে ছিল আমাদেরই একজন হয়ে, তাকে কিনা মৃত্যু হাত ধরে নিয়ে গেছে বলে চোখের সামনে খুঁচিয়ে খুঁচিয়ে পুড়িয়ে ছাই করে দিতে হবে। বড় নির্মম নিষ্ঠুর সেই প্রথা। শ্মশান ঘাটে পৌঁছে দাদাকে নিয়ে আরেক সমস্যায় পড়লাম। সবাই যখন মুখাগ্নির জন্য বড় ছেলেকে খুঁজছে, দাদাকে তখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রথমে ভেবেছিলাম ভক্তদের হাত এড়াতে তিনি বোধহয় আড়ালে কোথাও গেছেন, কিন্তু পরে দাদাকে দেখতে পেয়ে আমার ভুল ভাঙল। দাদা আসলে নিজেরই হাত এড়াবার চেষ্টা করছিল। তখন আমাকে দেখতে পেয়ে বলল, বুড়ো, আমার হয়ে তুই একটা দায়িত্ব পালন কর, বাবার মুখাগ্নিটা তুই কর। আমি তো ঘোর আপত্তি জানালাম, তা কি করে হয়? 5 জনে কি বলবে? বড় ছেলে হাজির থাকতে কিনা ছোট ছেলে মুখাগ্নি করে? দাদার চোখ দেখি ততক্ষণে লাল হয়ে উঠেছে, মুখ থমথম করছে। ধরা গলায় বলল, যে বাবার সঙ্গে মৃত্যুর আগেও কথা বলেছি, যে মুখ দিয়ে বাবা আশীর্বাদ করতেন আমাদের, সেই বাবার মুখে আমার দ্বারা আগুন দেওয়া সম্ভব নয়, আমি পারবো না। দাদাকে আমি আগা 5 তলা চিনতাম। মুহূর্তের মধ্যে বুঝে নিলাম এটা দাদার মনের কথা। যদি জোর করে দাদাকে দিয়ে কিছু করানো হয় তবে ভালো তো হবেই না, বরং দাদা অসুস্থ হয়ে পড়তে পারে। বড় সংবেদনশীল মন ছিল ওর। আত্মীয়দের মধ্যে যে কেউ কেউ আড়ালে আবডালে 2-1 কথা বলেনি তা কিন্তু নয়। আমি কিন্তু কারো কথায় পরোয়া করিনি। বাহ্যিক কতগুলো আচার আচরণই কি শ্রদ্ধার একমাত্র নিদর্শন? আমি অন্তত আগেও কখনো তা বিশ্বাস করতাম না, এখনো করি না। ইলেকট্রিক চুল্লিতে বাবার শরীরটা ছাই হয়ে যাওয়ার পর স্নান করতে গিয়ে দেখি আর এক বিপত্তি। আদি গঙ্গার জল তেমন নেই। কে যেন বলল, অল্পক্ষণ অপেক্ষা করুন, জোয়ারের সময় চলে এসেছে জল এলো বলে। সত্যিই তাই। কিছুক্ষণের মধ্যে গঙ্গায় জল বাড়তে থাকলো। শীতকাল। স্নান সেরে বাড়ি ফিরলাম ঠান্ডায় কাঁপতে কাঁপতে। কিন্তু তখনও নির্মম নিষ্ঠুর একটা সত্যের মুখোমুখি হওয়া আমাদের বাকি ছিল। বাড়িতে পা দিয়ে মাকে দেখে যেন ইলেকট্রিক শক খেলাম। বাবা বেঁচে থাকতেও মাঝে খুব একটা গাঢ় রঙিন শাড়ি পরতো তা কিন্তু নয়। কিন্তু ছোটবেলা থেকে দেখা মায়ের সেই চিরচেনা মূর্তি কোথায় গেল? কোথায় গেল লাল পাড় শাড়ি, সিঁথিতে সিঁদুর, কপালে সিঁদুরের ফোঁটা? সরু কালো পাড়ের সাদা একটা ধুতি পরে মা সামনে এসে দাঁড়াতে দাদার সে কি কান্না! ঘরে বসেও কি নিস্তার আছে? চারিদিক জুড়ে যে বাবা স্মৃতি। কেউ এক একটা বাবার স্মৃতি জড়িত কথা বলে ওঠে, আর দাদা মা আমাদের চোখে জলে ভরে ওঠে। একবার দাদা কাকে যেন বলল, ভাগ্যিস মাসখানেক আগে গৌতমের উপনয়নটা হলো, বাবা তো তবু নিজের চোখে দেখে যেতে পারলেন, আনন্দ করতে পারলেন। মনে পড়ে গেল আমারও একটা ছোট্ট স্মৃতি। বাবার মৃত্যুর বছরখানেক আগের কথা। হঠাৎই একদিন বাবাকে নিয়ে ধর্মতলায় চলে গিয়েছিলাম। নামি দর্জির দোকানে ঢুকিয়ে বললাম, জামা প্যান্টের মাপ নিন। বাবা জানতেন আমার মাথায় কোনো কিছু একটা চাপলে শেষ হতো না। বাবা মুখে গাম্ভীর্য ঝুলিয়ে রেখে মাপ দিলেন। ওজোর আপত্তি করলেন না। পরে জামা প্যান্টটা দোকান থেকে এনে দিতে বাবা পড়লেন। প্যান্টের পকেট দেখে বাবা ফুট কাটলেন। তুমি কি আমার সার্কাসে ক্লাউন বানাতে চাও? এই প্যান্ট পরে কিভাবে অফিস যাব? আমি আমার স্বভাব অনুযায়ী উত্তর দিলাম, যাবেন না? মায়ের মুখে পরে শুনেছিলাম বাবা আমার দেওয়া জামা প্যান্ট পরে পরদিনই মেট্রো সিনেমা হলে গিয়েছিলেন। সে রাতে আমাদের কারো চোখে ঘুম আসছিল না। স্মৃতি ভারাক্রান্ত সকলেই। মাটিতে পর পর শুয়ে আছি। মায়ের এক পাশে দাদা, অন্য পাশে আমি। দাদা মায়ের পিঠে হাত বোলাচ্ছেন। আমার মাথায় কত কথা, কত ভাবনা ঘুরপাক খাচ্ছে। হঠাৎই আমি একটা ভুল করে বসলাম। মায়ের সঙ্গে আমাদের সম্পর্ক ছিল বন্ধুর মতো। বাবা যেহেতু রাশভারী ছিলেন, মায়ের কাছে আমরা সব রকম আবদার করতাম, সমস্ত দাবি জানাতাম।
হঠাৎ কি খেয়াল হলো মাকে জিজ্ঞেস করে বসি, আচ্ছা মা, আজ সকালে যখন তোমার হাতের শাঁখা ভাঙা হচ্ছিল, মাথা থেকে সিঁদুর মুছে ফেলা হচ্ছিল, তখন তোমার কি মনে হচ্ছিল? মা যেন কেমন কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে মা কোনো উত্তর দিতে পারল না। বুঝতে অসুবিধা হলো না কত বড় ভুল করে বসেছি। মেয়েদের জীবনের সবচেয়ে বড় যে প্রিয়জন স্বামী, তাকে কিছু আগে যে চিরবিদায় জানিয়ে এসেছে, তার কাছেই কিনা জানতে চেয়ে বসেছি সেই সময়কার অনুভূতির কথা। কথা ঘোরাবার জন্য দাদা ততক্ষণে বলে ওঠে, মা, বিয়ের সময় তোমার বয়স কত ছিল? মা আমাদের দুজনকেই একসঙ্গে উত্তরটা দেয়। মা বলেন, বিয়ের সময় আমার বয়স জোর করে 13-14 বছর ছিল। কিছুটা থেমে মা বলেন, আজ এত বছর পর শাঁখা সিঁদুর তোলার সময় ওই প্রথম দিনটার কথাই মনে পড়েছিল। হাতে সুতো বাঁধা হলো, গলায় মালা পরিয়ে দিল তোমাদের বাবা। কথাটা শেষ করতে পারল না মা, কান্নায় বুজে গেল মায়ের কণ্ঠ। দাদা আমি দুজনেই মায়ের গায়ে হাত বুলিয়ে বললাম, কেঁদো না মা, আমরা তো রইলাম তোমার সঙ্গে। দাদা সেই রাতেই মাকে সান্ত্বনা দিতে গিয়ে কথা দিল, নিউ আলিপুরের বাড়ির পাট চুকে এবার আমরা পাকাপাকিভাবে ভবানীপুরে চলে আসছি। সকলে একসঙ্গে থাকবো, আর তোমার কোনো অসুবিধা হবে না। পরদিন সকাল থেকেই বাড়িটাই যেন একটা টালিগঞ্জ পাড়া হয়ে উঠল। অভিনেতা থেকে পরিচালক, গীতিকার থেকে গায়ক, প্রযোজক থেকে কলাকুশলী, কে আসেনি সমবেদনা জানাতে? সবার আন্তরিকতায় বাড়িটা সর্বক্ষণ গমগম করত। একাকিত্ব অনুভব করতাম না একটি মুহূর্তেও। প্রায় প্রতিদিন সকালে হাজিরা দিতেন ছবিদা, পাহাড়িদা, বিকাশদা, অসিত দ্বারা। আমাদের বাড়ি ছুঁয়ে সকলে চলে যেতেন যে যার শুটিংয়ে। উজ্জ্বল মণিমুক্তর মতো সেই সব ঘটনার মধ্য থেকে দু একটি বলার লোভ সামলাতে পারছি না। প্রথম দিকে ছবিদাকে দেখি ভিড়ের মধ্যে ঘুরপাক খাচ্ছেন। ব্যাপার কি? দুই ভাই এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার ছবিদা, কাউকে খুঁজছেন নাকি? ছবিদা বললেন, না, কোনো মানুষকে খুঁজছি না, নিজে কোথায় বসবো ঠিক করতে পারছি না। দাদার সঙ্গে সঙ্গে ছবিদার হাত ধরে বাবার ইজি চেয়ারে বসিয়ে দিয়ে বলল, এটাই বাবা বসতেন, আজ বাবা নেই। আপনি বাবারই মতো যোগ্য লোক, আপনি এখানে বসলে আমরা মনে বল পাব। সত্যি কথা বলতে কি, ইজি চেয়ারে ছবিদাকে মানিয়েছিল দারুণ। শ্রাদ্ধর দিন পর্যন্ত ছবিদা যতক্ষণ আমাদের বাড়িতেই আসতেন ওই ইজি চেয়ারে বসতেন। এই ছবিদাই একদিন একটা মজার কাণ্ড ঘটালেন। বাবার মৃত্যুর 3-4 দিন পার হয়েছে সবে। একদিন সকালে ছবিদা বাড়ি এসেই বললেন, উত্তম, ভালো পিচবোর্ড আছে, একটা কেটে আনো তো। দাদা আমায় বলল, বুড়ো, ছবিদাকে একটা পিচবোর্ড এনে দে তো। ছবিদা আমায় বলল, বোর্ডবিন থাকলে তাও গোটা কয়েক নিয়ে আসিস। বোর্ডটা হাতে পাওয়ার পর ছবিদা কি সব লিখতে শুরু করলেন তাতে। তখন বুঝিনি আসল রহস্যটা। কিছুক্ষণ পর ছবিদা দাদার হাতে বোর্ডটা ধরিয়ে দিলেন। প্রথমে বড় বড় হরফে লেখা আমার বাবার মৃত্যু কিভাবে হয়েছে, তারপর ছোট হরফে লেখা কিভাবে আমাদের বাবা অসুস্থ হলেন, শেষ নিঃশ্বাস কিভাবে পড়ল, তার সংক্ষিপ্ত বিবরণ। কিছুক্ষণ পর ছবিদা দাদার হাতে বোর্ডটা ধরিয়ে দিলেন। বোর্ডের লেখা পড়ে তো সকলে হতবাক। প্রথমে বড় বড় হরফে লেখা আমার বাবার মৃত্যু কিভাবে হয়েছে, তারপর ছোট হরফে লেখা কিভাবে আমাদের বাবা অসুস্থ হলেন, শেষ নিঃশ্বাস কিভাবে পড়ল, তার সংক্ষিপ্ত বিবরণ। কে যেন জিজ্ঞেস করল, ছবিদা এভাবে লিখলেন কেন হঠাৎ? ছবিদা গম্ভীর মুখে বললেন, গত 3-4 দিন ধরে একই ঘটনা লক্ষ্য করছি। সকলে এসে উত্তম বা অরুণ বা বরুণের কাছে জিজ্ঞেস করছে, শেষটা কিভাবে হলো, কিভাবে তোমার বাবা মারা গেলেন। আর ওরাও নিরুপায় হয়ে বাবার মৃত্যুর শেষ দিনকার মর্মান্তিক ঘটনা বলেই চলেছে। একে তো একই ঘটনার পুনরাবৃত্তি করা, তার উপর গলায় কাছা নিয়ে শোকগ্রস্ত মনে প্রিয়জনের বিদায় বেলাকার ঘটনা শোনানো। কার ভালো লাগে বলতে বলো তো?
তাই আমি এই বোর্ডটা লিখেছি। এবার তোদের কেউ প্রশ্ন করলে বোর্ডটা মেলে ধরবি, তোদের আর কষ্ট করে বলতে হবে না, উত্তরটাও পেয়ে যাবে প্রশ্নকর্তা। ছবিটা গম্ভীর মুখে কথাগুলো শোনালে কি হবে, আমরা ততক্ষণে শোকের মাঝেও হেসে খুন। দাদা তো নিচু হয়ে ছবিটার পায়ের ধুলো নিয়ে বলল, ধন্য দাদা, এমন রসবোধ না থাকলে তুমি কি আর বাংলা ছবির সম্রাট ছবি বিশ্বাস? দ্বিতীয় কোনো বাঙালির মধ্যে এমন রসবোধ আছে? শশব্যস্ত হয়ে পা সরিয়ে নিয়ে ছবিটা বলে উঠলেন, আরে আরে করিস কি উত্তম, একে ব্রাহ্মণের ছেলে, তাই গুরুদশা। পরক্ষণে বললেন, এই যে রসবোধের কথা বললি না, আমি ওসব তোদের মতো কঠিন কথা জানি না, তবে তোদের মুখে হাসি না দেখতে পেলে মনে বড় ব্যথা পাই। বাবা মারা গেছেন তোদের, কষ্ট পাবি জানি, কিন্তু এটাও জেনে রাখবি, বাবা কারো চিরকাল থাকেন না, আজ না হয় কাল তাকে যেতেই হবে। জগতের এটাই নিয়ম, মেনে নে নিয়মটা, কষ্ট সহ্য করার ক্ষমতা অর্জন করবি আপনা থেকে। আমাদের সকলকেই একদিন না একদিন এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে, সকলেই জানি বাস্তবটা, অথচ নির্মম সেই সত্যটা, কিন্তু মন থেকে তা মেনে নিতে পারি কজন? আর পারি না বলেই তো দিন প্রতিদিনের জীবনে যে কোনো বিচ্ছেদে আমরা আকুল হয়ে পড়ি, যে কোনো বিদায়ে আমরা চূড়ান্ত হতাশ হই।